11 দলীয় জোটের 253 আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা। জামায়াত লড়বে 179টিতে, এনসিপি 30। কিছু জানানো হয়নি ইসলামী আন্দোলনের বিষয়ে। পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ব্যাখ্যা চায় বিএনপি। ভিডিও ভিত্তিহীন বলছে জামায়াত। রাজনৈতিক সম্পৃক্ততা মিললে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। ঢাকা 9 আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। সতর্ক ভোটাররা, ভুলতে চান না উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতিতে। ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা। চ্যালেঞ্জ হবে সামনের সরকারের জন্য। বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের পরামর্শ বিশ্লেষকদের। অনেক জল্পনা কল্পনা ও নাটকীয়তা শেষে 253 আসনে ঘোষণা করা হলো 11 দলীয় জোটের সমঝোতা। রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 10 দলের নেতাকর্মীদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ছিল না জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং তাদের আসনের বিষয়েও কিছু জানানো হয়নি। এ বিষয়ে জামায়াত আমির বলেন, এটি জোট ভাঙনের আভাস নয়, 54 বছরের ঘুণে ধরার রাজনীতির পরিবর্তনে কাজ করবে 11 দলীয় জোট। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই ঘোষণা দেওয়া হলো জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা। নানা নাটকীয়তার রেশ টেনে সংবাদ সম্মেলনে ছিলেন না ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি। যদিও তাদের অপেক্ষায় রাত 8টার পরিবর্তে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় 40 মিনিট পর। এ সময় 11 দলের হয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লড়ার প্রতিশ্রুতি দেন জোটের অন্য নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 11টি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা, একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব। জাতিকে সিদ্ধান্ত দিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হই। অতীতের মতো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং দেখতে চান না মন্তব্য করে জামায়াতের আমির বলেন, আর এসব বরদাস্ত করা হবে না। বলেন, জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের দায়িত্ব নেবে 11 দলীয় জোট। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না, এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে, ম্যানুভারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এদেশের যে যুব সমাজ তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না, আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই। পরে জামায়াতের নায়েবে আমির সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে জোটের 253টি আসন ঘোষণা করেন। এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন, সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি। ঘোষণা অনুযায়ী জামায়াত 179 ও এনসিপি 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিস 20, খেলাফতে মজলিস 10, এলডিপি 7, এবি পার্টি 3, বিডিপি 2, নেজামে ইসলাম 2টি আসনে নির্বাচন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলমান রয়েছে বলেও জানানো হয়। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সহ তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা 1 ঘণ্টারও বেশি সময় কাটান। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে সন্ধ্যা 6:52 গুলশানের বাসভবন থেকে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। দেশে ফেরার পর প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। গত বছরের 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন তিনি, এবং গত 25শে ডিসেম্বর দেশে ফিরে বিমানবন্দরে ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান।
পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছে দলটি। দেশের বাইরে পোস্টাল ব্যালটের অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যাও চেয়েছে দলটি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টাল ব্যালটের ভিডিওকে ভিত্তিহীন বলছে জামায়াত। আর ইসি বলছে পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বেশ কিছু আইনি সংস্কার নিয়ে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে যান সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটে অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়, তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে, সহজ হয়, সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মার্কা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো আমরা বলছি পুনর্বিবেচনা করা দরকার। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিয়ে এ কাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। এদিকে পোস্টাল ব্যালট বিতর্ক নির্বাচনকে স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, দেশের বাইরে পোস্টাল ব্যালটের অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। সরকারের দায়িত্বে, আইন শৃঙ্খলার দায়িত্বে, নির্বাচন কমিশনের দায়িত্বে সহ যেই সমস্ত সংস্থা নির্বাচনের সাথে জড়িত আছে সকলের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এটা সকল জনগণ প্রত্যাশা করে। এদিকে দুপুরে সিইসির সাথে সাক্ষাৎ শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার AHM হামিদুর রহমান আজাদ দাবি করেন, বাহরাইনে জামায়াত নেতার কাছে পোস্টাল ব্যালট পাওয়ার ভিডিও ভিত্তিহীন। দেশটিতে জামায়াতের কোনো শাখা বা কর্মী নেই বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের নির্বাচনী আইন আরবি অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্তাবলী আছে, বিদেশের রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে আমরা অলওয়েজ এটা মেনটেন করেছি। নির্বাচনী সমতা ও নিরাপত্তা রক্ষায় ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে জামায়াতে ইসলামী। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিং এ ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশনার আরও জানান, 7,67,000-এর বেশি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হলেও ভুল ঠিকানার কারণে ফেরত এসেছে 4,521টি। আর দেশের ভেতর পোস্টাল ভোটিং কার্যক্রম শুরু হবে প্রতীক বরাদ্দের পর। এটার সাথে আমাদের বাংলাদেশ হিসেবে আমাদের ভাবমূর্তি এবং আমাদের লেবার মার্কেট জড়িত। আসিফ খান, ডিবিসি নিউজ। সরকার আসে, সরকার যায়, কিন্তু খিলগাঁও, বাসাবো, মুগদা এলাকা নিয়ে গড়ে ওঠা ঢাকা 9 আসনের বাসিন্দাদের ভোগান্তির শেষ হয় না। বিশুদ্ধ পানির অভাব থেকে শুরু করে প্রতিটি সড়কই বেহাল। স্থানীয়রা বলছেন, ভোটের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভুলে যান জয়ী হলে। তাই তো এবারের নির্বাচনে যিনি কথা রাখবেন তাকেই ভোট দেবেন এলাকার মানুষ। ঘনবসতিপূর্ণ এই আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। রাজধানীর মতিঝিলের একদম কাছে হয় ঘনবসতিপূর্ণ এলাকা মুগদা, মান্ডা, খিলগাঁও, বাসাবো। বাসা ভাড়া একটু কম হয়, সকল শ্রেণীরই বসবাস এখানে। অফিস বা স্কুল কলেজের শুরু শেষের সময় 1-2 কিলোমিটার পথ যেতে লাগে 40 থেকে 50 মিনিট। তার উপর রাস্তার দুই পাশে ফুটপাতে চলাচলের কোনো উপায় নেই। জাতীয় ভোট থেকে শুরু করে সিটি কর্পোরেশনের নির্বাচনের সব সময় ভোটারদের দেওয়া হয় নানা রকমের প্রতিশ্রুতি। ভোট শেষ হয়ে বছরের পর বছর পার হলেও এই এলাকার মানুষের যে ভোগান্তি তা আর শেষ হয় না। তাই তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুঝে শুনে ভালো মানুষকে ভোট দিতে চান ভোটাররা। কালীবাড়ির থেকে আপনার বটতলা পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ। পায়ে হেঁটে যেখানে 3 মিনিট লাগে, কখনো কখনো 40 মিনিট লেগে যায়। বোঝা নিয়ে আসলে কিংবা কিংবা রুগীদের নিয়ে আসলে অনেক প্রেশার ক্রিয়েট করতে হয় আমাদের। ঢাকা 9-এর আসনটির বেশিরভাগ সড়কই বেহাল। একটু ভেতরের দিক গেলে পরিস্থিতি আরও ভয়াবহ। প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে বাঁশের সাঁকো দিয়ে।
তাও আবার 40 বছর ধরে। প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেন না ব্রিজ নির্মাণের। একই সাথে রয়েছে বিশুদ্ধ পানির অভাবও। আমাদের গ্যাসের সমস্যা, পানির সমস্যা, পানিতে খুব ময়লা, আমরা গোসল করতে পারি না, তারপরে খাইতে পারি না। আর আমাকে নিরাপদ পানি চাই, বিশুদ্ধ পানি চাই। আমাকে পানির অনেক সংকট, আমরা পানি পাম্প দিয়ে পানিতে গিয়ে আইন না খাইতে হয়। আমগো কোন সরকার করে নেই, প্রতিশ্রুতি দেয় করে দিব, কিন্তু ভোট গেলে গা ভোটের পরে আর আসো না, দেখো না, আর কে করেও দেয় না। এবারও সকল প্রার্থী দিচ্ছে নানা ধরনের প্রতিশ্রুতি, তাই তো এবার আর ভুল করতে চান না ভোটাররা। আওয়াজও খুব কষ্ট, ওই পারে কোনো রাস্তা নাই, কোনো বিভিন্ন কোনো কি কয় পানির লাইন নাই, কিছু নাই, খুব কষ্টের ভিতরে আছি। একটা বিশেষ করে এলাকায় কোনো গ্যাস নাই, এই সংযোগটা দরকার। এই এলাকার যে রাস্তাঘাট খুবই অবহেলিত অবস্থায় আছে, এটার উন্নয়ন সবচেয়ে বেশি দরকার। প্রার্থীরাও দিচ্ছেন প্রতিশ্রুতি রাখার আশ্বাস। ঢাকা ৯ সংসদীয় আসনের খিলগাঁও, সবুজবাগ এবং মুগদা এই 3টি থানার বেশ কিছু ওয়ার্ড নগরায়ন থেকে পিছিয়ে আছে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে এখানকার জনগণ বঞ্চিত। তো এই অঞ্চলের নাগরিক সুবিধার নিশ্চিত করা এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, সেগুলো নিয়ে আমি এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই। ঢাকা ৯ ঘনবসতি একটা এলাকা, নাগরিক সুবিধা নাই বললে চলে। আমার এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, ভালো রাস্তাঘাট নাই, ভালো ব্রিজ নাই, জলবদ্ধতা রয়েছে, এখানে মানুষের চিকিৎসার অভাব রয়েছে, এখানে সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে মানুষের এরকম একটা ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ পার হবে, লাখ লাখ লোকের বসবাস যে এলাকাতেই, এখানে একটা ব্রিজ দরকার। আমরা চাই এই এলাকার মানুষের নাগরিক সুবিধা দিতে। এই আসনে মোট ভোটারের সংখ্যা 4,49,956 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,28,364 জন, আর নারী 2,21,587 এবং তৃতীয় লিঙ্গ 5 জন। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যে প্রার্থী সংসদ সদস্য হোক না কেন, তার কাছে দাবি নাগরিক নিরাপত্তা, যানজটমুক্ত এলাকা এবং রাস্তাঘাটের উন্নয়ন। এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটে কারচুপি হবে না, দেশ ও মানুষের উন্নয়ন করবেন, নিজে থাকবেন দুর্নীতিমুক্ত, এমন জনপ্রতিনিধি চান রাজশাহীর ভোটাররা। অন্যদিকে বিএনপি জামায়াত দুই দলের প্রার্থীরাই বলছেন, আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসারদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে বাদ রাখতে হবে। দালানের শহর, অসংখ্য নদী আর বিচিত্র ভূপ্রকৃতি নিয়ে রাজশাহী। গণ অভ্যুত্থান পরবর্তী সংসদ নির্বাচন ঘিরে নানা হিসেব নিকেশে এই অঞ্চলের মানুষ। প্রতীক নয়, প্রার্থীর ব্যক্তিগত ইমেজের উপর গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। দেশ ও মানুষের উন্নয়নে কাজ করবেন এমন প্রতিনিধি বাছাই করবেন তারা। রাজশাহীর মানুষ ভুল করবে না এবং পরীক্ষিত নেতা যারা তাদেরকেই তারা নির্বাচিত করবেন। খুব চিন্তা ভাবনা করে ভোট দেবো এবার। এই জন্যই দেবো যে আমরা বিগত বছরে যা দেখেছি বা আমরা যা ভুল করেছি তা আমরা এবার ভুল করব না। জামাত করুক আর বিএনপি করুক, আমার এটা দেখে লাভ নাই। উন্নয়ন যে করবে তার দিকে আমরা। অতীতের বিতর্কিত নির্বাচনে যেসব কর্মকর্তা দিনের ভোট রাতে করেছেন, তাদের এবার দায়িত্বে রাখা যাবে না দাবি প্রার্থীদের। যারা ভোট কাটিয়ে পর্যন্ত বাক্স ভর্তি করেছে, সেই স্কুলের মাস্টাররাই আবার নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং এই মাস্টারদেরকে দিয়ে যদি ভোট করা হয় তাহলে পুরাতন অভ্যস্ত থাকি যাবে। পরের দিনের ভোট আগে রাত্রে হয়ে গেছে এবং তুমি আমি ডামি নির্বাচন হয়েছে। সেজন্য আমরা এই প্র্যাকটিসটা যাদের হয়ে গেছে নির্বাচনের কারচুপি করার, সেই সমস্ত মানুষদেরকে আমরা সন্দেহের চোখে দেখছি। প্রিজাইডিং অফিসার নিয়োগ হচ্ছে, সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ হচ্ছে। এক্ষেত্রে যেন কোনো পক্ষপাতিত্ব না করা হয়, যারা নিরপেক্ষ লোক তাদেরকেই এই দায়িত্ব দিতে হবে। প্রশাসন একটা বড় দলের দিকে ঝুঁকে গেছে। আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আপনারা নিরপেক্ষ থাকুন। আমরা চাই যে আপনারা নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করুন। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিতর্কিতদের বিষয়ে খোঁজ নিচ্ছে প্রশাসন। 14, 18 এবং পরবর্তীতে 24-এ যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে, প্রাথমিকভাবে আমরা যে তালিকাটা পেয়েছিলাম নির্বাচন অফিস থেকে, সেখান থেকে আসলে আমরা তাদেরকে পুরোপুরি বাদ দেওয়ার চিন্তা করেছি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইলেকশনে আমাদের কেন্দ্রভিত্তিক থাকবে, মোবাইল স্ট্রাইকিং এবং রিজার্ভ থাকবে এবং অন্যান্য বাহিনী যারা আছে তাদের সহায়তায় আমরা একটি সুন্দর
এবং সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষ একটা পরিবেশে নির্বাচন যাতে সংগঠিত হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। রাজশাহীর ৬টি আসনে ভোটার ১৯,৪৭,৫৭৭ জন। নারী ও তরুণ ভোটার অর্ধেকের বেশি হয় জয় পরাজয়ে থাকবে তাদের বড় ভূমিকা। সৌরভ হাবিব, টিবিসি নিউজ, রাজশাহী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ নাগরিক শোকসভা। নাগরিক সমাজের ব্যানারে এই শোকসভা শুরু হবে বেলা ২:৩০টায়। অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে প্রায় ৫,০০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বেগম জিয়ার পরিবারের সদস্যরা থাকবেন বলে জানানো হয়। শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মুদাসসির হোসেন। অভিবাসী ভিসা বন্ধ করায় সামনে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য তা হবে একটি চ্যালেঞ্জ। আর ভিসা প্রক্রিয়ার সাথে যুক্ত ব্যক্তিরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্ত হবে মরার ওপর খাড়ার ঘা। সব ধরনের মার্কিন ভিসা বন্ধ নিয়ে শুরুতে এক ধরনের ধোঁয়াশা ছিল, কিন্তু বুধবার দেশটির পররাষ্ট্র দফতর জানায়, যারা কল্যাণ ভাতা ও সরকারি সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পদ নিয়ে যায় সেই পদ্ধতির ইতি টানতে চায় প্রশাসন। আর তাই বন্ধ করা হচ্ছে শুধুই অভিবাসন ভিসা। যদিও B1, B2 ভিসার ক্ষেত্রে $5,000 থেকে $15,000 জমা রাখার নির্দেশনা এসেছে মাত্রই। ভিসা প্রক্রিয়া যুক্তরা বলছেন, এই সিদ্ধান্তের মাশুল দিতে হবে দীর্ঘ অপেক্ষার পর ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অথবা গ্রিন কার্ড পাওয়ার খুব কাছাকাছি থাকা সাধারণ মানুষকে। ভিসা ডিফিকাল্টিসটা তো আসলে আমাদের দেশের মানুষের জন্য সবাই এফেক্টেড হবে, স্পেশালি যারা টার্গেটেড মিডল ক্লাস এবং যারা নতুন করে অ্যাপ্লাই করে রাখছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখছে, তাদের জন্য তো ডিফিকাল্টিস ডেফিনেটলি অ্যারাইজ করছে। অনেকের একটা ডেট নেওয়া ছিল, হোপফুল ছিল যে আমি এই টাইমটাতে এম্বাসি ফেস করব, বাট এই ডেটটা তো আর ফিক্স থাকলো না আনটিল আনলেস তারা ওপেন করা ছাড়া। ভিসা নিয়ে মার্কিন এই সিদ্ধান্তকে মরার উপর খাড়ার ঘা বলছেন তারা। 18 লাখ টাকা ডিপোজিট করার কথা ছিল, এটা নিয়ে একটা অন প্রসেসে আছে। ইমিগ্রেন্টের জন্য ভিসা প্রসিডিউরটা বন্ধ করে রাখছে। এটা আমরা যে এই ট্রেডে কাজ করি, এটা আমাদের জন্য একটা মরার উপর খাড়ার ঘা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পরবর্তী নির্বাচিত সরকারকে মোকাবিলা করতে হবে এই চ্যালেঞ্জ। বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর 54.8% মার্কিন সরকারের সুবিধাভোগী। এছাড়া দেশটির অর্থনীতিও আগের মতো নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির উন্নয়নের পরামর্শ তাদের। তারা মনে করছে যে তাদের যে ওয়েলফেয়ারের যে কাঠামো আছে সেই কাঠামোর প্রেশার পড়ছে, এবং সেই আমেরিকা তো আর নেই। 60 দশক 70 দশক আমেরিকা কিন্তু এখন নেই। এটাও চিন্তা করা দরকার, যেই সরকারি আসুক না কেন সে আরও বড় আকারে গুরুত্ব দিবে যে বাংলাদেশের যেই খাতগুলো আছে সেখানে পরিবর্তন করতে পারে কিনা। যাচাই বাছাই সম্পন্ন করে অনির্দিষ্টকালের এই স্থগিত আদেশ তুলে নেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, এমন আশা বিশ্লেষকদের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে ফৌজদারি মামলা থাকলে প্রত্যাহার করা যাবে না নতুন মামলা। জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রতি প্রতিশ্রুতি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 2024-এর জুলাই চাকরিতে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। জাতিসংঘের ফ্যাক্ট ফান্ডিং মিশনের তৈরি করা প্রতিবেদনে বলা হয়, 24-এর 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 মানুষ নিহত হতে পারেন, আহত হন অনেকে। পরে দাবি ওঠে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় মুক্তির। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয় এ সংক্রান্ত অধ্যাদেশের। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। জুলাই গণ অভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়ে থাকলে তা প্রত্যাহারের পদক্ষেপ নেবে সরকার। এছাড়া এখন থেকে তাদের বিরুদ্ধে নতুন কোনো মামলা করা যাবে না।
রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে। তবে জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি ও সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড হয়ে থাকলে সে ফৌজদারি মামলা থেকে রেহাই পাবে না। কিন্তু দেখা যায় যে ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, এটার অপরাধমূলক দায় দায়িত্ব থেকে অপরাধী রেহাই পাবে না। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। প্রায় 18 মাস রাষ্ট্র পরিচালনার পর আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। সব ঠিকঠাক থাকলে ওই সময় নতুন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। কিন্তু একটি বিশেষ অবস্থার মধ্য দিয়ে দায়িত্ব নেওয়ার সরকার কতটুকু সফল চলছে এই আলোচনা। সরকারের দাবি কম সময়ে ধারণার থেকেও বেশি অর্জন তাদের। তবে রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক অর্জন এবং সংস্কার, বিচার ও দুর্নীতি দমন নিয়ে ভিন্নমত রয়েছে বিশ্লেষকদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্টে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরপরই নতুন সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজেদের মেয়াদ শেষ করবে অন্তর্বর্তী সরকার। সরকারের এই পথ চলায় শেষ সময়ে তাই চলছে নানা হিসেব নিকেশ। কি করেছে বর্তমান সরকার, আর ব্যর্থতাই বা কোথায়, চলছে এসবের বিশ্লেষণ। সরকারের প্রস্তুতি, তবে নিজেদের নানা অর্জনের কথা বলছে সরকার। সংস্কার, বিচার, নির্বাচন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বড় সাফল্য বলে দাবি তাদের। সমস্যা যে এত ভয়ানক একটা সমস্যা, মানে আপনার ইকোনমিতে বলে কিছু নাই, মানে একটা কঙ্কাল, সব খেটে কঙ্কালটা রেখে দিয়ে গেছে। প্লাস হচ্ছে আপনার কোনো ইনস্টিটিউশন নাই। কাজটা পর্বত সমান অনুপাতে এই যে এখন 18 মাস চলতেছে এই গভর্নমেন্টের, এই গভর্নমেন্ট অ্যামেজিং কাজ করেছে। ইকোনমি রিকভারি হয়েছে, আপনার ব্যাংকিং সেক্টরগুলো ঠিক হয়েছে, ফরেন পলিসিতে নতুন মাত্রা এসে একদম নিউ ফরেন পলিসি। বিশ্লেষকের মতে রাজনীতিতে পরিবর্তনের যে স্বপ্ন দেখিয়েছিল সরকার তা পুরোপুরি পূরণ হয়নি। রাজনীতিতে কোনো ইম্প্যাক্ট ফেলতে পেরেছে বলে আমার মনে হয় না। কাঠামো তারা তৈরি করে দিতে পারত যে 5ই আগস্টের হলো আপনাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, এগুলো মোকাবেলা করার জন্য আপনাদের এক থাকাটা জরুরি। কূটনৈতিক সফলতাও আরও বেশি হতে পারত কিনা আছে এমন প্রশ্ন। এই অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র নীতি পরিবর্তন করা বা ওখানে নতুনত্ব আনা, এটা কিন্তু তার দায়িত্ব ছিল না। যদিও সে হয়তো কোনো কারণে তার হয়তো একটা ইন্টারেস্ট আছে বা সেই হিসাবে চেষ্টা করেছে। অর্থনৈতিক দুরবস্থা থেকে সরকারের ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেও রয়েছে নানা বিশ্লেষণ। জিনিসপত্রের দাম এইটা কমার কথা শুধু না, মূল্যস্ফীতিও কমিয়ে যে একটা জায়গায় আসবে সেটা আসে নাই। যদি এই সরকারের খুবই দুর্বল একটা জায়গা থাকে, বাজেট ব্যবস্থাপনা একটা বড় দুর্বলতা আছে। বিচার, সংস্কার এবং দুর্নীতি দমন নিয়েও আরও আশা ছিল বলছেন বিশ্লেষকরা। যে ধরনের প্রত্যাশাগুলো ছিল সেখানে দুইটা আঙ্গিকে আমি মনে করি যে প্রত্যাশা পূরণ হয়নি। সকল পর্যায়ে সরকারের ক্ষমতাতে আয় ব্যয়ের হিসাব উন্মুক্ত করা হবে, এটা যেটা দীর্ঘদিনের প্রতীক্ষিত, মানুষ আশা করছে, বিভিন্ন দেশের চর্চা সেটা বলছে। তো এইটা কিন্তু এখনো পর্যন্ত আজকে পর্যন্ত হয় না কিছুই। কারো কারো মতে অন্তর্বর্তী সরকারের জন্য 1.5 বছর লম্বা সময়, তবে সরকার মনে করে কম সময়ের কারণে থেকে যাচ্ছে কিছু অপূর্ণতা। যে কাজগুলো আরও দ্রুত গতিতে, আরও প্রচুর, মানে যেমন বিচার আমরা করেছি, বিচার কিছু লোকের হয়েছে, আরও বেশি লোকের যদি বিচার হতো, রিফর্ম করা হয়েছে, রিফর্ম যদি আরও বেশি, আরও ব্যাপ্তিময় হতো, আরও বেটার হতো। এই সরকারের কাজের মধ্যে অন্যতম জুলাই সনদ সহ বেশ কিছু বিষয় বাস্তবায়নের দায়িত্ব পড়ে থাকছে পরবর্তী নির্বাচিত সরকারের উপর। তবে সরকারের সফলতা ব্যর্থতার একটি বড় সূচক নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তার উপরও। আর সবকিছু ছাপিয়ে যেন সেদিকেই তাকিয়ে আছে সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচন সামনে রেখে ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের ঝনঝনানি বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায়। বেশ কিছু অস্ত্রের চালানো জব্দ করেছে বিজিবি। তারা বলছে এই অবৈধ অস্ত্র দিয়ে নাশকতার শঙ্কা এড়িয়ে দেওয়া যায় না। যদিও জেলা প্রশাসন জানিয়েছে সীমান্ত এলাকায় টহল জোরদার রয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত তারা। উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। জেলার 130 কিলোমিটার জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। এর মধ্যে 40 কিলোমিটার এলাকায় নেই কোনো কাঁটাতারের বেড়া।
তাই ভারত থেকে অবৈধভাবে অস্ত্র আনতে এ পথ বেছে নেয় চোরাকারবারিরা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। টহল ও চেকপোস্ট বসিয়ে গেল 1 মাসে জব্দ করা হয়েছে 8টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 13টি ম্যাগাজিন ও 38 রাউন্ড গুলি। স্থানীয়দের দাবি, বিজিবির তৎপরতায় কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনও দেশে ঢুকছে অবৈধ অস্ত্র। বিভিন্ন বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকছে। এই অস্ত্রগুলা নির্বাচনের সময়ে ঢোকা, এটা অবশ্যই আমরা যারা সাধারণ ভোটার আছি তাদের জন্য যথেষ্ট আতঙ্কের বিষয়। এই অস্ত্র কতটা ধরা পড়ছে আর কতটা ধরা ছোঁয়ার বাইরে থাকছে, এই অস্ত্র কার বুকের, কার মায়ের বুক খালি হবে, আমরা খুবই উদ্বিগ্ন এবং খুবই চিন্তিত। এটা যারা অবৈধ অস্ত্র ব্যবহার করে বা যারা সন্ত্রাসী তারা এটা ব্যবহার করে, এটা অত্যন্ত উদ্বেগজনক এবং আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা কঠোর হস্তে দমন করবে। বিজিবি বলছে বেশ কিছু অস্ত্রের চালান ঠেকানো গেলেও নাশকতার সংখ্যা কাটেনি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সীমান্তকে ব্যবহার করে কেউ যেন কোনো অপতৎপরতা না করতে পারে, সেই জন্য আমরা সীমান্তবর্তী আমাদের দায়িত্বপূর্ণ এলাকা বিভিন্ন ধরনের অভিযান দিনরাত আমরা চলমান রেখেছি এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে। প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এগুলো নাশকতার জন্যই মূলত আনা হয়েছে বাংলাদেশে, আদারওয়াইজ এটা অন্য কোনো কাজ নেই নাশকতা ছাড়া। বাংলাদেশকে একটা অস্থিতিকর রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্যই নিরত দুষ্কৃতিকারী এই ধরনের পরিকল্পনা করছে বলে আমরা ধারণা করছি। আমাদের ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম, আমাদের রিজিয়নের পক্ষ থেকে যে গোয়েন্দা, বিজিবির যে গোয়েন্দা, সব মিলে একই সাথে আমরা একত্রভাবে কাজ করছি যাতে এই জিনিসগুলো প্রতিরোধ করা যায় বাংলাদেশে। যদিও নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। অলরেডি আমাদের বিজিবি, আমাদের যারা রয়েছেন দায়িত্বে তারা অ্যাক্টিভ আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা যারা আছে তাদের নিয়ে আমরা বসবো, এটা আমাদের এই প্রস্তুতিরই অংশ। ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে বসছে, আপনারা জানেন। তো আমরা নির্দেশনা পেয়েছি, একদম শান্তিপূর্ণভাবে একটা ইলেকশনের সাথে আমরা আছি। নির্বাচনের পরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।